ছেলের ডাক্তার হিসেবে ৩ বছর আগে ৪ মাসে সংসারে ফেলে আসা স্বামীকে দেখে বড় ধাক্কা খেল নৌমি। দ্রুত হাতে ফাইল ঘেটে ডাক্তারের নাম চেক করল সে ডক্টর আয়লান আজওয়াদ। সে মস্তিষ্কে চাপ প্রয়োগ করে স্বামীর নাম মনে করার চেষ্টা করল, শুধু মনে আসছে আহিল। ডক্টর দেখাতে আসার আগে নাম দেখলেও মাথায় আসেনি এই ডক্টর ওই ডক্টর হতে পারে। আপনি কি ওভাবেই দাঁড়িয়ে থাকার জন্য এসেছেন? তাহলে একটু সাইড হয়ে দাঁড়ান, আমার আরও রোগী আছে। ডাক্তারের আওয়াজে নমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে ধীর পায়ে এগিয়ে গেল। ডেস্ক স্ট্যান্ডের নামটা দেখল, ডক্টর আয়লান আজওয়াদ। আহিল ঠিকই চিনেছে তাহলে। কোলে থাকা ছেলেকে আরো জোরে বুকে চেপে নিল, যেন কেউ কেড়ে নিয়ে যাবে। বসুন। নমি বসলে ডক্টর তাদের দিকে ভ্রু কুঁচকে তাকালো। নমি মাথা নিচু করে থাকলেও বুঝতে পারল আহিলের চাহনি। নমির বুক ধক করে উঠল। চিনে যাবে না তো? ডক্টর আয়লান ভালো করে পর্যবেক্ষণ করে মনে হলো সামনে বসে থাকা নারী ভীষণ রকমের টেন্সড। সে সময় দিয়ে নরম সুরে জিজ্ঞাসা করল, কি সমস্যা? আয়লানের গলায় এমন নরম সুর কত বছর পর শুনল নমি। অবশ্য সবার সাথেই এভাবেই কথা বলতো, শুধু নমি ছাড়া। নমি কথার তাল হারিয়ে বলল, হ্যাঁ। সমস্যা? নিচু স্বরটা ভীষণ চেনা লাগলো আহিলের কাছে, কিন্তু বুঝতে পারল না কার কণ্ঠ। জি, আপনি চেম্বারে এসেছেন, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আমার কোনো সমস্যা নেই। তাহলে আমার চেম্বারে? আমার না মানে ওর খুব জ্বর, কিছুতেই কমছে না। কোলে থাকা ছেলেকে দেখিয়ে বলল, কিন্তু আহিলের সামনে নিজের ছেলে বলে সম্বোধন করল না। আহিল প্রেসক্রিপশন প্যাডে লিখতে লিখতে জিজ্ঞেস করল, নাম কি? নমি চুপ করে আছে। কি হলো? দেখুন, সময় নষ্ট করবেন না আমার। রোগীর সিরিয়াল অনেক। আদনান। আজ বলতে বলে থেমে গেল। আদনান, শুধু আদনান লিখুন। ওকে। বাবার নাম নেই? আহিল এবার মাথা তুলে ভ্রু কুঁচকে তাকালো। মেয়েটার বয়স অনেক কম মনে হচ্ছে। এই বয়সেই নেই মানে? নেই মানে নেই। চিকিৎসা করতে কি এত কিছু লাগে? আচ্ছা, তাহলে মায়ের নাম বলুন। গার্ডিয়ান তো লাগবে। নূর। পুরো নাম বলুন। আপনার ছেলে কিংবা আপনাদের কি একটাই নাম? পুরো নাম কেন লাগবে? নাম হলেই তো হলো। কারণ এই আচরণটা কি অস্বাভাবিক না? নমি চুপ করে গেল। ঠিক তো, নার্ভাসনেসে অস্বাভাবিক আচরণ করে ফেলছে সে। নৌমিকে চুপ থাকতে দেখে আহিল আর কথা বাড়ালো না। ওকে বেডে শুইয়ে দিন। আহিলের কথায় নৌমি চোখ তুলে তাকালো। নিকাবের আড়ালের নীল চোখ জোড়া দেখে আহিলের বুকটা কেমন যেন করে উঠল। সে দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, প্লিজ একটু দ্রুত করুন। কি করব? আদনানকে বেডে দিন, আমি চেক আপ করব। নমি এটা শুনে কেমন যেন করে ছেলেকে চেপে ধরল, যেন সে দিবে না। আহিলের চাহানি দেখে সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে ছেলেকে বেডে শুইয়ে দিয়ে হাত শক্ত করে ধরে রাখল। আহিলের চোখ এড়ালো না সেটা। এই মহিলা কি চাইছে সেটা বুঝতে চাইছে সে। হাতটা ছাড়ুন। নমি চমকে উঠে জিজ্ঞেস করল, হ্যাঁ? আহিল এবার নমির দিকে পূর্ণ দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলল, বললাম যে ওর হাতটা ছাড়ুন। আমার চেক আপ করতে সমস্যা হচ্ছে। আপনি তো হাতে চেক আপ করছেন না, তাহলে সমস্যা কেন হবে? রক্ত নিশ্চয়ই পুরো শরীরে চলাচল করে। হাত নজট হচ্ছে, যেটা আমাকে ডিস্টার্ব করছে। নমি তখনও হাত ছাড়ছে না দেখে আহিল নমির দিকে তাকিয়ে দেখল। প্রথম থেকেই দেখে মনে হচ্ছে ছেলেকে নিয়ে খুব চিন্তায় আছে কেন যেন। সে নরম গলায় বলল, দেখুন, আপনার ছেলের কোনো ক্ষতি আমি করব না। প্লিজ নিশ্চিন্ত থাকুন, কোঅপারেট করুন। আহিলের নরম স্বর শুনে নমি হাত ছেড়ে ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, মা, এখানেই আছি আব্বু। তোমাকে কারো কাছে যেতে দিব না, কেউ নিবে না তোমায়। চেক আপ হলেই আবার নিয়ে যাব বাসায়। আহিল ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। উনি এমন সব কথা বলছে কেন? ওনার ছেলেকে এখানে কার কাছে যেতে দিবে? কি অদ্ভুত। নৌমি কিছুটা সরতেই সে চেক আপ করতে থাকল। মা, বাবা, বাবা। আদনানের এমন কথায় নৌমির কলিজার পানি শুকিয়ে গেল। ছেলে বাবার ছবি দেখেছে কয়েকবার, একটু হলেও চেনা স্বাভাবিক, কিন্তু এভাবে আহিলের সামনে পড়তে হবে সেটা ভাবতে পারেনি। এখন যদি ও বুঝে যায়?
সে হাসার চেষ্টা করে এগিয়ে বলল, বাবা নেই আব্বু। উনি তোমার বাবা নয়। এই কথাটা বলতেও নৌমির বুক ফেটে যাচ্ছে, গলায় কথা আটকে যাচ্ছে। বাবার সামনে ছেলেকে তার বাবা নয় বলে অস্বীকার করা কি সহজ? বাবা আদনান পুরোপুরি কথা বলতে পারে না, একটু আধটু যা উচ্চারণ পারে, আর বাবা মা এইটুকুই। নৌমি অবশ্য দাদা দাদু শিখানোর চেষ্টা করেছে, তবে নানা নানু শিখায়নি। যে নেই সেটা শিখিয়ে কি হবে? নানা আছে তবে নেই। কি অদ্ভুত কথা! হাহা, সে বোধহয় আমাকে তার বাবা ভাবছে। বাবাকে খুব ভালোবাসত বোধহয়। বাসে হু? নৌমি আনমনে উত্তর দিয়ে থতমত খেয়ে যায়। প্রসঙ্গ পাল্টাতে বলে, সরি, আমি বলে দিচ্ছি ও আর ডিস্টার্ব করবে না, আপনি চেক আপ করুন। নৌমি ছেলেকে আদর করে বুঝিয়ে বলল। আশ্চর্যজনকভাবে বাচ্চা ছেলেটা মেনেও নিল, আর টু শব্দ করল না, আহিল আর মাথা ঘামালো না। সে খুব মনোযোগের সাথে ছেলেটাকে পর্যবেক্ষণ করল। আয়লান আদনানের বুকে স্টেথোস্কোপ রাখতেই আদনান খিলখিল করে হেসে উঠল। ছেলেটা খুব আদুরে লাগছে, তার মন চাইছে একটু আদর করি, কিন্তু তার ব্যক্তিত্বের সাথে এটা যায় না। একজন অচেনা পেশেন্টকে এভাবে আদর করা যায় নাকি? তবু আদনানের চুলে বিলি কেটে আয়লান অবাক হয়ে ভাবল, বাচ্চাদের প্রতি তার কোনো কালেই তেমন টান ছিল না, কিন্তু এই ছেলেটার জন্য তার হাত কেন বারবার কপালে চলে যাচ্ছে। সে সম্পূর্ণ চেক আপ শেষ করে নিজের ডেস্কে গিয়ে বসল। নৌমি আদনানকে নিয়ে এসে চেয়ারে বসল। কলমটা হাতে নিয়ে প্রেসক্রিপশন লিখতে লিখতে গম্ভীর গলায় বলল, জ্বরটা বেশ কদিন ধরে আছে বলছেন, লাংসের কন্ডিশন খুব একটা ভালো ঠেকছে না। আমি কিছু পরীক্ষা আর একটা এক্সরে দিচ্ছি, রিপোর্টগুলো আগামীকাল বিকেলের মধ্যে নিয়ে আসবেন। প্রেসক্রিপশন এগিয়ে দিলে নৌমি কাঁপা কাঁপা হাতে সেটা নিল। আয়লান সেটা লক্ষ্য করল, কিন্তু কিছু বলল না। রিপোর্ট ছাড়া কোনো কড়া ডোজের ঔষধ দিব না। একটা কথা জিজ্ঞেস করি? কিছু মনে করবেন না, ডাক্তার হিসেবে অনেক সময় আমাদের অপ্রিয় সত্যের মুখোমুখি হতে হয়। নৌমির বুক ধক করে উঠল। নিজেকে সামলে বলল, জি বলুন। আপনার ছেলের নাম কি বললেন যেন? আদনান। আর কিছু নেই? বললাম তো নেই, বাবা নেই বলছেন। অথচ বাচ্চার সারনেম বা বংশের নামটাও কি রাখা হয়নি? নাকি বাবার পরিচয়টা আপনি নিজেই মুছে দিতে চাইছেন? নৌমি চকিতে তাকালো। কি বলতে চাইছে উনি? সে রাগ দেখিয়ে বলল, আশ্চর্য, কি বলতে চাইছেন আপনি? আপনাদের কাজ তো পেশেন্ট দেখা। বাবার নাম ছাড়া কি আপনারা চিকিৎসা দেন না? না, তা নয়। আমি বলতে চাইছি, বাচ্চাটা কি আসলেই আপনার? মানে আপনি কি ওর জন্মদাত্রী মা? নৌমি যেন আকাশ থেকে পড়ল। স্তম্ভিত হয়ে চেয়ে রইল আয়লানের দিকে। আয়লান থামল না, তার ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল, যা নৌমির কলিজা কাঁপিয়ে দিল। আয়লান আবার বলল, আপনার আচরণ বড্ড বেশি অস্বাভাবিক। যেভাবে ওকে লোকানোর চেষ্টা করছেন, বাবার নাম বলতে গিয়ে তোতলাচ্ছেন, মনে হচ্ছে কোনো অপরাধবোধ আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আজকাল তো বাচ্চা চুরি বা পাচারের ঘটনা অহরহ ঘটছে। আমি কিভাবে নিশ্চিত হতে পারি যে আপনি ওকে হাসপাতাল থেকে তুলে আনেননি? আয়লানের এই কুৎসিত অভিযোগে নৌমির কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হতে লাগল। যে সন্তানকে সে 3 বছর ধরে তিল তিল করে নিজের সবটুকু দিয়ে বড় করেছে, তাকে নিয়ে এমন কথা! নৌমির ইচ্ছা করল চিৎকার করে বলতে, আহিল ও আপনারই রক্ত। নিজের সন্তানকে নিয়ে এমন কুৎসিত কথা বলতে বুক কাঁপল না আপনার? কিন্তু সে নিজেকে সামলে নিল। আদনানকে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ডক্টর আয়লান আজওয়াদ, একটা বাচ্চার মা ছাড়া আর কারোরই তার প্রতি এত মমতা থাকে না। আর আপনি ডাক্তার হয়ে এইটুকু তফাৎ বুঝলেন না? ও আমার ছেলে, আমার কলিজার টুকরো। চুরি করা বাচ্চা হলে নিশ্চয় টাকা খরচ করে ডক্টর দেখাতে আনতাম না। তাছাড়া আপনাকে আমি এই বিষয়ে কিছু বলার অধিকার দিইনি। আপনার দরকার ফি, সেটা আপনার ডেস্কে রাখলাম। নৌমি পার্স থেকে ভিজিটিং ফির টাকাটা বের করে সজোরে ডেস্কের ওপর রাখল। টাকার নোটগুলো ডেস্কে রাখার শব্দটা যেন আয়লানের আত্মসম্মানে গিয়ে আঘাত করল। আয়লান বসা থেকে ঝটকা দিয়ে উঠে দাঁড়াল। তার ফর্সা মুখ রাগে রি রি করে উঠেছে।
কর্কশ কণ্ঠে বলে উঠল, টাকার গরম দেখাচ্ছেন মিসেস নূর। আপনি ডক্টর আয়লান আজওয়াদকে চেনেন না। আমার এখানে ফিয়ের চেয়ে পেশেন্টের সিকিউরিটি আর লিগ্যালিটি অনেক বেশি ম্যাটার করে। টাকার গরম দেখাচ্ছি না, আর না তো কখনো পারবো। কোথায় আপনি, কোথায় আমি? কিন্তু আমার সন্তানকে নিয়ে বাজে কথা বললে সেটার প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার আছে। নমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। আয়লানের রাগ মিশ্রিত চাহনিকে উপেক্ষা করে আদনানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে সে হনহন করে চেম্বারের দরজা খুলে বেরিয়ে গেল। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে আয়লান রাগে ফুঁসতে লাগল। একজন সাধারণ পেশেন্টের এত বড় সাহস যে তার মুখের ওপর এভাবে কথা বলে চলে যায়, আর ওই টাকা ছুঁড়ে মারা। আচমকাই তার চোখ গেল ইন্টারকম ফোনের দিকে। সে রিসিভারটা তুলে গম্ভীর গলায় অ্যাসিস্ট্যান্টকে বলল, শুনো, একটু আগে যে নিকাব পরা মহিলা আমার চেম্বার থেকে বের হলো, পেশেন্টের নাম আদনান। সিরিয়াল দেওয়ার সময় ওনার যে ফোন নাম্বার আর ডিটেইলস এন্ট্রি করা হয়েছে সেই স্লিপের কপিটা এখনই আমার কেবিনে নিয়ে এসো। আই নিড দ্যাট। হাসপাতাল থেকে বের হয়ে নমি হাঁটছে। আয়লানের তীক্ষ্ণ বাক্যগুলো তার কানে বাজছে। চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু নমি জোর করে তা চেপে রাখল। এখন ভেঙে পড়লে চলবে না। এত কিছু সহ্য করে যদি এখন ভেঙে পড়ে তাহলে তো হবে না। মা ফোন আসছে। ছেলের কথায় ধ্যান ভাঙল নৌমির। কি বলেছে বুঝতে পেরে ব্যাগের দিকে তাকালো। ভাইব্রেট হচ্ছে। এতক্ষণ বুঝতেই পারেনি। ফোন বের করতেই পরিচিত এক নম্বর। সে রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে ভেসে এলো এক পরিচিত মেয়ের কণ্ঠস্বর। এই মেয়ে, তুই নাকি ডাক্তারের কাছে গিয়েছিস? কি হয়েছে আদনানের? আমায় কিছু জানাসনি কেন? নমি হেসে বলল, তেমন কিছু না তুহি আপু। ওর তো ঠান্ডা জ্বর লেগেই থাকে, জানো তো, তুমি আমাকে জানালি না তাই বলে। তোকে কতবার বলেছি আদনানের কোনো সমস্যা হলে সবার আগে আমাকে বলবি। তুই আমাকে ওর মা ভাবলেও আমি ওকে আমার ছেলের মতোই দেখি। ওপাশ থেকে তুহির একটু অভিমানী স্বর শুনে হাসল নমি। আপু, সকাল থেকে একটু বেশি লাগছে, তাই হুট করে এলাম বলে জানানো হয়নি। আর এসব কি কথা? তুমি কোথায়? হাসপাতালে এসেছো? হ্যাঁ, এসেই তো খবর পেলাম তুই আসার। তুই গেটের কাছেই দাঁড়া, আমি আসছি। ফোনটা রেখে নৌমি একটা দীর্ঘশ্বাস ফেলল। এই শহরে তুহি একমাত্র মানুষ যে তার অতীতের সবটুকু জানে। 4 মাসের সেই অভিশপ্ত সংসার ছেড়ে আসার পর যখন নৌমির বাবার বাড়ির সবাই চরিত্রহীন বলে দাগিয়ে দিয়েছিল, তখন এই তুহি তাকে শক্ত হতে সাহায্য করেছিল। কয়েক মিনিটের মধ্যেই তুহি হনহন করে হেঁটে মেইন গেটের সামনে চলে এলো। তুহি এই হাসপাতালের ল্যাবেই টেকনিশিয়ান হিসেবে কাজ করে। সে ওদের দেখে দ্রুত এসে দাঁড়াল। আদনানকে নিজের কোলে নিয়ে বলল, জ্বর কি বেশি? নমি হ্যাঁ সূচক মাথা নাড়ল শুধু। নমির অস্বাভাবিক শান্ত আচরণ ওর চোখে পড়লেও কিছু বলল না। আদনানের গলা কপালে হাত ছুঁয়ে বলল, গা তো প্রচণ্ড গরম। আমাকে তো জানাসনি। কখন থেকে এমন জ্বর? একা একা কিভাবে সামলেছিস? তোমাকে বলেছিলাম যে সেদিন থেকে এসেছে। ভেবেছিলাম কমে যাবে, তাই তোমায় আর জানাইনি। তুহি একবার কোনা চোখে তাকিয়ে বলল, কোন ডক্টর দেখালি? কি ওষুধ দিয়েছে? কোনো ওষুধ দেয়নি। কিছু ব্লাড টেস্ট আর একটা এক্সরে দিয়েছেন। বললেন রিপোর্ট ছাড়া করা ডোজের কোনো ঔষধ দেওয়া যাবে না। আগামীকাল বিকেলে রিপোর্ট নিয়ে যেতে বলেছেন। দেখি প্রেসক্রিপশনটা। নমি কাঁপা হাতে ব্যাগ থেকে প্রেসক্রিপশনটা বের করে তুহির দিকে বাড়িয়ে দিল। তুহি যখন প্রেসক্রিপশনের ওপরের নামটা দেখল, ডক্টর আয়লান আজওয়ান, তুহি হেসে বলল, আরে তুই তো ডক্টর আয়লানকে দেখিয়েছিস। উনি পিডিয়াট্রিক্সে এই হসপিটালের বেস্ট ডক্টর। ভালো হয়েছে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলি। নমি একটা ঢোক গিলল। তুহি ওর ব্যাপারে সবটা জানলেও কখনোই আয়লানের ব্যাপারে কিছুই জানায়নি। সে জানাতে চায়নি। সে ভুলে যেতে চেয়েছিল এই লোকের সাথে তার কোনো সম্পর্ক ছিল। তুহি জানে না এই সেই লোক যাকে তুহি নিজেও প্রচণ্ড ঘৃণা করে, কিন্তু অজান্তেই তার প্রশংসায় পঞ্চমুখ।
ওর ভাবনার মধ্যেই তুহি বলল, শোন, টেস্টগুলো তো আমাদের ল্যাব থেকেই করাতে হবে। তুই কোনো চিন্তা করিস না, আমি নিজে দাঁড়িয়ে থেকে বিকেলের মধ্যে সব টেস্ট করিয়ে দিচ্ছি। আর রিপোর্টের কপিটাও আমি কালেক্ট করে নেব। তোকে কাল আর কষ্ট করে বাচ্চার এই জ্বরের মধ্যে হসপিটালে আসতে হবে না। আমি ওনার চেম্বারে রিপোর্ট দেখিয়ে ওষুধ লিখে নিয়ে তোর বাসায় চলে যাব। তুহির এই আন্তরিক প্রস্তাব শুনে নৌমি হাসল। এই মেয়েটা ওর রক্তের কেউ না হলেও খুব বেশি আপন। এই দুনিয়ায় বোধহয় তুহি ছাড়া কেউ ওকে নিঃস্বার্থভাবে ভালোবাসেনি। সে হেসে বলল, তোমার আশা লাগবে না আপু, তুমি আমাকে রিপোর্ট কালেক্ট করে দিও, আমি নিয়ে নেব। কোনো দরকার নেই এই অসুস্থ বাচ্চাটাকে নিয়ে টানাটানি করার। আর তোর স্কুল আছে না? আজ ছুটি নিয়েছিস নিশ্চয়ই। আমি এনে দেব। তোর বাসায় যেতে না বললে সরাসরি না করবি, যাব না, গেট থেকে দিয়ে আসব। তাও না হলে যা, তোর স্কুলে দিয়ে আসবনে। তুহির এমন কথায় আবার হাসল নৌমি। এই মেয়েটা ওর চেয়ে বয়সে বড় হলেও মনটা বাচ্চাদের মতো। কথায় কথায় অভিমান আর আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় আমি রাগ করেছি। সে এগিয়ে এসে তুহির গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, কি বলছো এসব তুহি আপু? তোমাকে আমার বাসায় আসতে বারণ করব? আমি তাহলে এমন করিস কেন কথায় কথায়? নিশ্চয় আমি তোর বাসায় যাই, তোর ছেলেকে আদর করি, এটা তোর পছন্দ নয়? নৌমি ছলছল চক্ষু নিয়ে বলল, যার কেউ নেই তাকে বোধহয় সবাই এমন করে, তাই না আপু? তুহি চমকে নৌমির তাকিয়ে হেসে ফেলল। এক হাতে ওকে ঝাঁকিয়ে বলল, এই মেয়ে, কাঁদছিস কেন? আমি মজা করছিলাম। তুই জানিস না আমি কেমন? তুমি তো জানো তুমি ছাড়া আমার আর কেউ নেই। তাহলে এসব বলো কেন? কে বলেছে কেউ নেই? এই যে আদনান আছে। আর কি লাগবে তোর? নৌমি আদনানের দিকে তাকিয়ে স্নান হাসল। সত্যিই তো, এই বাচ্চাটাই তো তার কলিজা। ওই তো এখন তার বেঁচে থাকার একমাত্র জ্বালানি। তুহি আদনানকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, চল আগে টেস্টগুলো করাই। ল্যাবের বয়দের বলে আমি নিজেই স্যাম্পল কালেকশন আর এক্সরের ব্যবস্থা ঝট করে দিচ্ছি। এর মধ্যে ওদের আবার হাসপাতালে ঢুকতে দেখে আদনান তুহির কাঁধ থেকে মাথা তুলে বলল, টুই। আদনান তুহি বলতে পারে না, তার উচ্চারণ হয়ে যায় টুই। তুহি ওর ডাক শুনে ওর গালে টুক করে চুমু খেয়ে বলল, বল বাপ, তোর টুই শুনছে। আদনান হাসপাতালের দিকে তাকিয়ে বলল, বাবা। তুহি নাক মুখ কুঁচকে বলে উঠল, কি সারাক্ষণ বাবা বাবা করিস? হ্যাঁ, তোর মা তোকে আর কিছু শেখাতে পারল না? এই বাপ ডাকটাই শেখালো। আর তুইও হয়েছিস বাবার পরাণ একদম। বলি সেই বাপ কি তোকে চিনে? বলে নৌমির দিকে তাকালো। নৌমি চুপসে যাওয়া মুখ নিয়ে মাথা নিচু করে নিল। তুহি আগে বহুবার বারণ করেছে এই বাবা ডাকটা না শিখাতে। নৌমি মানলে তো? নৌমির স্বামীর উপর তুহির ভীষণ রাগ। সুযোগ পেলে হাতছাড়া করবে না সে। তুহি ওদের নিয়ে ল্যাবের দিকে চলে গেল। ল্যাব এগিয়ে বসতেই নৌমির অবচেতন মন ডক্টর আয়লান আজওয়াদকে নিয়ে ভাবতে বাধ্য হয়। মানুষটা একটু বদলায়নি। আগের মতোই উদ্ধত, আগের মতোই সন্দিহান। 3 বছর আগে বিয়ের 2 মাসের মাথায় আয়লানের এই রূপ দেখেছিল, যেটার কারণে আজ নৌমি আর তার ছেলের জীবন এমন দুর্বিষহ। এর মধ্যে টেস্টের জন্য আদনানের ছোট্ট হাতটা থেকে যখন সিরিঞ্জ দিয়ে রক্ত নেওয়া হচ্ছিল, বাচ্চাটা ব্যথায় কোকিয়ে উঠে নৌমির গলা জড়িয়ে ধরল। নৌমি চোখ বন্ধ করে ফেলল। বাচ্চার পিঠে হাত বুলাতে বুলাতে সে ওকে শান্ত করার চেষ্টা চালালো। ব্যথা বলে ঠোঁট উল্টে কেঁদে ফেলল আদনান। নৌমি ওকে কোনরকম শান্ত করল। এই তো বাবা, শেষ, আর ব্যথা নেই। টেস্ট স্যাম্পল নেওয়া শেষে তুহি আদনানকে একটা ললিপপ ধরিয়ে দিয়ে বলল, যা বাসায় ফিরে যা, রিপোর্টের জন্য। তোকে কাল আর এই অসুস্থ বাচ্চাটাকে নিয়ে হসপিটালে এসে রোদে পুড়তে হবে না। আমি কাল বিকেলে ল্যাব থেকে নিজেই রিপোর্টগুলো প্রিন্ট করে উপরে আয়লান স্যারকে দেখিয়ে একবারে ওষুধ লিখে নিয়ে তোর বাসায় চলে যাব। আচ্ছা? নৌমির ভয় হচ্ছে তুহি যে সহজ সরল মেয়ে। আহিল যদি ওদের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে ও না গড়গড় করে সব বলে দেয়। আহিলও কম চতুর না।
নৌমি আমতা আমতা করে বলল, আপু শুনো, বল ডক্টর যদি আদনানের বাবার ব্যাপারে কিছু জানতে চাই তুমি কিন্তু কিছু বলবে না। তুহি ভ্রু কুঁচকে বলল, আয়লান স্যার কেন ওর বাবার ব্যাপারে জিজ্ঞেস করবে? আসলে আপু হয়েছে কি, উনি বাবার নাম জিজ্ঞেস করছিল, আমি নেই বলেছি, এই নিয়ে উনি বোধহয় সন্দিহান। আরে বোকা, ডাক্তাররা জাস্ট ফর্মালিটির জন্য ফ্যামিলি হিস্ট্রি জানতে চায়। ওনার তো আর খেয়ে দেয়ে কাজ নেই যে এক পেশেন্টের বাচ্চার বাবার খোঁজে গোয়েন্দাগিরি করবেন। তুহি ওকে আশ্বস্ত করে বাসায় পাঠালো। ডক্টর আয়লান আজওয়াদ একজন অত্যন্ত ব্যস্ত চাইল্ড স্পেশালিস্ট। চেম্বার শেষ হতেই তাকে আবার ইনডোর রাউন্ডে যেতে হলো। মাত্র ফিরে আসতেই আয়লানের অ্যাসিস্ট্যান্ট শুভ এসে ওকে একটা সিরিয়াল স্লিপের কপি এনে দিল, কিন্তু ততক্ষণে আগের সেই ঘটনা তার প্রাত্যহিক পেশাগত ব্যস্ততার নিচে চাপা পড়ে গেল। স্লিপটা দিতেই সে উদাসীন গলায় বলল, রেখে দাও ওখানে। আর পেশেন্ট আছে আজ? না স্যার, আজকের মতো পেশেন্ট দেখা শেষ। শুভর কথা শুনে আয়লান আর স্লিপটার দিকে তাকাল না। একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারের ব্যাকরেস্টে মাথা ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করল। প্রতিদিন শত বাচ্চার কান্না, মা বাবাদের উদ্বেগ আর প্রেসক্রিপশনের ভিড়ে তার নিজের জীবনের চ্যাপ্টারগুলো ধুলোবালি জমে এক কোনায় পড়ে থাকে। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে মা লেখাটা ভেসে উঠতেই আয়লান রিসিভ করে কানে দিল। হ্যাঁ মা, বলো হিল, তোর চেম্বার শেষ হয়েছে বাবা। আজ কি বাড়ি ফিরবি নাকি আজ রাতেও হাসপাতালে স্টে করবি? মায়ের গলার আকুলতা শুনে আয়লানের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল। সে নরম গলায় বলল, না মা, আজ আর নাইট ডিউটি নেই, আমি আধা ঘন্টার মধ্যে বের হচ্ছি। তুমি খেয়ে নাও, আমি এসে একবারে খাবো। ফোনটা রেখে আয়লান উঠে দাঁড়াল। অ্যাপ্রনটা খুলে হাতে ঝুলিয়ে নিজের গাড়ি চাবিটা হাতে নিল। করিডোর দিয়ে হেঁটে লিফটের দিকে যাওয়ার সময় দুপাশে নার্স আর ডিউটি ডাক্তাররা তাকে দেখে মাথা ঝুঁকিয়ে সালাম দিল। আয়লানও হালকা মাথা নাড়িয়ে তার প্রত্যুত্তর দিল। এটাই তার প্রাত্যহিক চেনা জীবন। হাসপাতালের এই চেনা গন্ধ, চেনা ব্যস্ততা আর নিয়মের বেড়াজালে সে নিজেকে এমনভাবে বন্দি করে নিয়েছে যে কোনো কিছুই যেন সহজে তাকে স্পর্শ করতে পারে না। সবাই তো ভাবে ডক্টর হতে গিয়ে বোধহয় কসাই হয়ে গিয়েছে। সে নিজের গাড়ির ড্রাইভিং সিটে এসে বসল। চারপাশটা হুট করেই বড্ড নিঝুম হয়ে গেল। গাড়ির এসি চালু করে সে ক্লান্তিতে স্টিয়ারিং হুইলে মাথা রাখল। সারাদিনের খাটুনিতে শরীরটা ভীষণ ম্যাজম্যাজ করছে। আর ঠিক তখনই নিজের অজান্তেই তার অবচেতন মনে ভেসে উঠল এক জোড়া নীল চোখ, যে চোখ দুটো তীব্র অভিমানে, অপমানে আর একরাশ আরতিতে তার দিকে তাকিয়েছিল। আয়লানের কপালটা কুঁচকে গেল। সে সোজা হয়ে বসে মাথাটা দুদিকে ঝাঁকাল। নিজের এই অদ্ভুত অস্থিরতায় সে নিজেই বেশ বিরক্ত বোধ করল। কপালে হাত ঘষে বিটবিট করল, কি হচ্ছে এসব আমার? ওই চাহনিটা আজ এত চেনা লাগল কেন? ঠিক এই রকম তীব্র আর চেনা এক জোড়া চোখ। না, কিসের মিল? বলতে বলতেই আয়লানের চোখের কোণ দুটো রাগে আর তীব্র ক্ষোভে লাল হয়ে উঠল। একটা ক্ষত যা সে কঠোর পরিশ্রমে আর ব্যস্ততায় চেপে রেখেছিল, তা যেন আজ এক মুহূর্তের জন্য মাথাচাড়া দিয়ে উঠতে চাইল। সে স্টিয়ারিং হুইলে সজোরে একটা চাপড় মেরে নিজেকেই ধমকে উঠল, কার কথা ভাবছি আমি? মাথাটা কি পুরো খারাপ হয়ে গেল নাকি আমার? ওই বেইমান ক্যারেক্টারলেস মেয়েটার কথা আমি এখনো ভাববো, যে অন্য কারোর হাত ধরে আমার সংসার এক রাতে লাথি মেরে ভেঙে চলে গেল? কোনোদিন না, আমি তার কথা ভাবব না। সে জোরে জোরে কয়েকটা শ্বাস নিল। ড্যাশবোর্ড থেকে বোতল নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। সে একজন ডাক্তার, পেশাগত জীবনে এমন কত বিচিত্র পেশেন্ট আসে। সে কেন এত চিন্তা করবে? আয়লান জোর করে মন থেকে সেই নীল চোখের চাহনিটা ঝেড়ে ফেলার চেষ্টা করে গাড়ি স্টার্ট দিল।